আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এভরিওয়ান, আমি জানি আমার প্রত্যেকটা পাখি আমাকে অনেক বেশি মিস করছো, যে কেন আমি স্টোরি দিতেছি না, কেন তোমাদের মধ্যে আবার নতুন গল্প নিয়ে আসতেছি না, কিন্তু এখন থেকে দেওয়ার ট্রাই করব। এমনিতেও আমার কিছু সমস্যার জন্য আমি দিতে পারতেছি না, কিন্তু হ্যাঁ, এখন থেকে স্টোরি আমার চ্যানেলে আবার আপলোড হবে, এটা শিওর। তো তোমাদের জন্য আবারও একটা নতুন স্টোরি নিয়ে আসলাম, যেটা রাইটার কিনা আমি না, আমার রোহিদি। তো চলো আর দেরি না করে স্টোরিটা শুরু করা যাক। ওই কি রে, তুই আজকে কলেজে আসবে না নাকি? তুই আবার আসবে না, এটা কোনো কথা বললি তুই? তুই কেন আসবে না? অবশ্যই আসবে, দেখিস একটু পরে চলে আসবে। না সেটা ঠিক আছে, কিন্তু এতটা দেরি হওয়ার তো কথা না। ও এত দেরি করে কেন আসছে? আরে টেনশন নিস না তো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে, দেখিস। অল টাইম লেট করে আসলেও তো আসে নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। সরি আমার একটু দেরি হয়ে গেল। এই তো সরি তোর কাছে রাখ, আজকে আমাদের রেজাল্ট দিবে, তুই এত দেরি করে কেন এসেছিস বলতো? আরে বলিস না, রাস্তায় জ্যাম ছিল এর জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আয় এবারে আমাদের রেজাল্টে কি হয়েছে সেটা দিয়ে একটু দেখে আসি। চল। তো এখানে বলে রাখি, আমাদের লিসা, তে আর জিমিন, তারা তিনজনই বেস্ট ফ্রেন্ড। তাদের আজকে রেজাল্ট দেবে, আর তে একটু বেশি দেরি করে এসেছে, এর জন্য তাকে বকাবকি করছিল এতক্ষণ জিমিন। তো শুরুতেই বলে দিই যে তে কেমন কি, অর্থাৎ তে ফ্যামিলি বা তে কেমন মেয়ে। তে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, না সে পড়াশোনায় অতিরিক্ত ভালো, না সে অতিরিক্ত খারাপ, সে আছে মোটামুটি একটা মিডিয়াম স্টুডেন্ট বলতে গেলে। তে, জিমিন আর লিসা মিলে রেজাল্ট কার্ড দেখতে গেল। তে, জিমিন, লিসা তিনজনেই অনেক ভালো রেজাল্ট করে পাস করে, কিন্তু সবথেকে ভালো রেজাল্ট করে জিমিন। এই দেখে জিমিনকে লিসা আর তে অবাক চোখে তাকিয়ে বলল, কি রে শয়তান কোথাকার, আমরা তিনজন তো সেম লেখার কথা, তাহলে রেজাল্ট তো সেম আসার কথা, তাহলে ও বেশি পেল কি করে? না আমিও তো সেটাই বলছি, যে ও এত ভালো রেজাল্ট কিভাবে করলো? আমাদের সাথে পড়ে আমাদেরটা দেখে দেখে লিখে ও এত ভালো রেজাল্ট কিভাবে করলো? ও না কোনো কিছু পড়ে নাই, সারাদিন সুগার সাথে আড্ডা দিয়েছে। আমার কি মনে হয় জানিস, ও আমাদের থেকে লুকিয়ে নিজে নিজে পড়েছে, না হলে এত ভালো রেজাল্ট করার তো কথা না। আচ্ছা তাদের ট্রিক লাগবে না? তাহলে আমি তাদের ট্রিক দেবো, তোরা থামতে এখন। না কুত্তি একটা, তুই পাস করলে কিভাবে আমাদের সেটা বল। এত ভালো রেজাল্ট করা, পাস করা তোর পক্ষে সম্ভব ছিল না, তাহলে তুই পাস করলে কিভাবে? আরে তোদের কি ভাগ্য, একটা কথা চিন্তা কর, যে হইতেছে আমি তোদের ট্রিক দিতেছি, আমি যদি পাস না করতাম তাহলে তোরা ট্রিক পেতে কই, আমাকে বোঝা। না জিমিন, আমার কথাটা হইতেছে তুই এত খারাপ একটা স্টুডেন্ট হয়ে এত ভালো রেজাল্ট কিভাবে করলি, আমারে বোঝা। কি বললি আমি খারাপ স্টুডেন্ট? না তো আগে ছিলি না, কিন্তু সুগার পাল্লায় পড়ে আগে। আচ্ছা তুই ফার্স্ট ইয়ারে এত খারাপ রেজাল্ট করার পর সেকেন্ড ইয়ারে এসে এত ভালো রেজাল্ট কিভাবে করলি? আর সারাদিন তো সুগার সাথেই বকতে থাকতি তাহলে। আচ্ছা শোন, আমি যাই, ঠিক আছে? বলেই জিমিন একটা দৌড় মারলো, আর পেছন তে আর লিসাও গেল, গিয়ে তাকে ধরে ফেললো। দুজনে মিলে চেপে ধরে তাকে জিজ্ঞেস করতেছে যে, কুত্তা কোথাকার, তুই এত ভালো রেজাল্ট কিভাবে করলি বলতো? ওইটা না শোনা, আমি সোগাকে কি হয়েছে জান, এমন ভাবে কথা বলতেছো কেন? কোনো সমস্যা? কি হয়েছে? ফ্যামিলিতে কেউ কোনো কিছু বলছে নাকি? কি বলো, কি হয়েছে তোমার? আরে আমি কি করব, আমি কোনো কিছু পড়ি নাই, কেন আজকে একবার ফেল করছি। এই ফেল দেখা আব্বু আম্মু 2 দিন ধরে আমার রিকশাওয়ালা দেখাইছে, এই রিকশাওয়ালার লাগে তোরে বিয়া দিব। আমার যদি আমি সত্যি সত্যি ফেল করি জান, তাহলে তোমার আমার বিয়ে ক্যান্সেল। আরে কান্না করার কি আছে? হ্যাঁ, আর আমি দেখে নিতেছি। তুমি কি দেখবা? আমার পরীক্ষাটা কি তুমি দিয়ে দিবা? জিমিন পাখি আমার, শান্ত হও, দেখো আমি কি করি। তুমি কিছু বলতে পারবে না, যে পরীক্ষা আইবো, আমি কিছু পারি না। আচ্ছা তোমার সিটটা কোথায় পড়েছে তুমি কি দেখেছো? আমার সিটটা জানলার পাশে পড়ছে, আর নিচের সামনে পড়ছে, আমি কি করব? আচ্ছা জানলার পাশে পড়ছে না? আচ্ছা তুমি কান্না থামাও আর আমাকে সবকিছু বলো, আমি পরেরটা দেখে নিচ্ছি। এমনিতে মিস্টার খালি সারাদিন জামাই লাগে কথা কয়, একটা পরপরই জামাইটা কল দিব, টিয়া খালি জিজ্ঞেস করবো, বউ তুমি কি করতেছো, তোমার স্টুডেন্টটা কি করে,
টেনশন নিও না তুমি, আমি আছি না। জিমিন তুমি ভুলে যেও না, তোমাদের প্রিন্সিপাল কিন্তু আমার চাচা। তাই এরপর সুগা তার প্ল্যানটা বললো, আর সুগার প্ল্যান মতো হয়েছে যেটা সুগা চেয়েছিল। প্ল্যানটা এমন ছিল যে জানলার কাছে গিয়ে সুগা কয়েকদিন ধরে জিমিনকে টুকলিগুলো দিয়ে আসে, আবার আপনি কি প্রিন্সিপাল স্যার ডেকেছেন এইসব বলে মিসকে সরিয়ে সে নিজেই টুকলিগুলো একরকম সুযোগে জিমিনের কাছে দিয়ে দিত। তো এমন ভাবে পরীক্ষা দিয়ে জিমিন পাস করে আর কি। আর লিসা দুজনে শুনে জিমিনকে, আরে কুত্তি তুই এটা কি করছিস? হ্যাঁ, এখন তো আমার আফসোস হইতেছে যে আমি এত কষ্ট করে কেন পড়ছি। এটাই তো মজা, বুঝলি? এটাই তো মজা, প্রেম করার এটাই মজা। তোরা তো সিঙ্গেল, তোদের তো কেউ নেই, তোরা তো একটা ফকিন্নি, তোদের তো তাও কোনো কিছু নেই। আর আমার তো বিয়ে না করেই জামাই আছে, দেখলি? হ্যাঁ, আমাদের ওইসব জামাই টামাই লাগবে না, ঠিক আছে? আমরা সিঙ্গেল লাইফে অনেক বেস্ট আছি, বুঝছিস? তোর মতো না এত জামাই টামাই আমাকে লাগে না। তোরা পাবি না, এটা তো বল। কি বললি তুই? এই বলে তে আর লিসা জিমিনকে আবারও তাড়ানো শুরু করলো। তো এইভাবেই তারা তিনজন বেস্ট ফ্রেন্ড তাদের কলেজ লাইফটা অনেক সুন্দরভাবে কাটিয়েছে। তে তার ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে গল্পগুজব করে তার কলেজ থেকে চলে আসলো। কলেজ থেকে আসার পরে সে তার পরিবারকে দেখে একটু ঘাবড়ে গেল। সবাই নীরব হয়ে আছে। গিয়ে ন্যান্সির পাশে বসলো এবং ন্যান্সিকে জিজ্ঞেস করলো, ন্যান্সি কি হয়েছে রে? বাবা মা এমন করে আছে কেন? ন্যান্সি হচ্ছে তের ছোট বোন। সে বলল, আপু আজকে না বাবার চাকরিটা চলে গিয়েছে। কি? এটা কি বলছিস তুই? আর বাবা এটা কি সত্যি? তের বাবা তেকে কোনো কিছু বলল না, খালি মাথা নিচু করে চুপচাপ অপরাধীর মতো বসে থাকলো। তের বাবা একমাত্র তাদের ইনকাম হ্যান্ড ছিল, এখন তার চাকরিটা চলে গিয়েছে। আয়ু এবারে বলল, তোদের বাবার সাথে আমার কিছু কথা আছে, তোরা এখন যা। তে আর জিম সেখান থেকে চলে গেল। দেখো তোমাকে একটা কথা বলি, এখন মেয়েটা বড় হয়েছে, তে এখন বড় হয়েছে, এখন বোঝার চেষ্টা করো। আমি এখন থেকে বলছি না তাকে বিয়ে দাও, এখন থেকে আমি এগুলো বলছি না তোমাকে। অন্তত পক্ষে এখন আমার কথা শোনো, মেয়েটার বিয়ে দাও। মেয়েটার বয়স 20 বছর হয়ে গিয়েছে, এখন বিয়ে দিতে তো কোনো সমস্যা নেই, আর ও তো ইন্টার পরীক্ষা দিয়েছে। তের বাবা তাও কোনো কথা বললো না, চুপচাপ বসে কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। তার অনেক স্বপ্ন ছিল তার দুই মেয়েকে নিয়ে, যে তাদের প্রতিষ্ঠিত দেখবে সে। আয়ু কিছুটা হলেও বুঝতে পারে যে জেহব অনেক কষ্ট পেয়েছে যে তের বিয়ের কথাটা শুনে। আবারও আয়ু জেহবের পাশে বসলো এবং তাকে ঠান্ডা মাথায় বোঝাতে লাগলো, আমাদের ছোট মেয়েটা তো এখনো আছে, তাই না? আমাদের বড় মেয়েকে নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করলে ছোট মেয়েটার ভবিষ্যৎ একেবারেই যাবে। এর থেকে ভালো তের বিয়ের বয়স হয়েছে, তেকে বিয়ে দিয়ে দাও, আর ও সেখানে যেই না হলে পড়াশোনাটা করবে। যে হোক একটু ভেবে দেখলো যে তের যদি ভালো আগ্রহ থাকে এবং পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে সে সেখানে যে করবে, এটা সে ভাবলো। তাই সে রাজি হয়ে গেল তের বিয়ে দেওয়ার জন্য। বাইরে থেকে তে তাদের সব কথা শুনলো। সব কথা শুনে তারও মনটা খারাপ হয়ে গেল, কারণ সেও চায় না এত তাড়াতাড়ি বিয়ে করতে। তারপরেও তার বাবা মার কথা এবং তাদের কষ্ট দেখে তার এখন তাদের কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই। তের বিয়ের জন্য আগেও 2-3টা ঘর এসেছে, কিন্তু তের বাবা আর তে মিলে সবগুলো বিয়ে রিজেক্ট করে দিয়েছে। তাই আবারও ঘটককে বলা হলো ছেলে দেখার জন্য, আর ঘটকও 2 দিন সময় চেয়ে চলে গেল। আপু কি হয়েছে তোর, আমাকে বল। কিছু ভালো লাগছে না রে, আর আমাদের সংসারের অবস্থা তো দেখছিসই কেমন চলতেছে। এই অবস্থায় আমার কিছু প্রাইভেটের বেতনও দেয়া বাকি, আমি এখন কি করব বল? বাবা মার কাছে গিয়ে তো আমি বলতে পারছি না যে টাকা দিতে। তোর প্রাইভেটের বেতন বাকি? এখন আমি কি করব বল না। আচ্ছা শোন, আমি তোরে বলি, তুই হইতেছে কিছুদিন কারোর বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো স্টার্ট কর। ভালো তো একটা বুদ্ধি দিলি। আচ্ছা ঠিক আছে, আমি এটাই অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ বন্ধু আমার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা কি রাজি হবে যে তুই বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়াবি এটা জানতে পেরে? এখন তো কোনো কিছু করারও নেই, কি বলবো আমি তোকে বল। আমার তো কোনো কিছু তো করতে হবে। আমি বড় মেয়ে হয়ে যদি এরকম চুপচাপ বসে থাকি তাহলে তো চলবে না। এখন তো আমি একটু বড় হয়েছি, এখন তো আর তাদের এত সম্ভব না যে আমার খরচ চালানো। তাহলে তারপরে বাবার চাকরিটাও নেই, সংসারের অবস্থা এটা, তাহলে আমি কি করতে পারি আর বল তো তুই? সেটাই তো আপু। আচ্ছা ঠিক আছে, দেখ তুই মার সাথে কথা বলে দেখ।
আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। তে তার মাকে তখনই গিয়ে বলল, আর তের মা আয়ু তখনই রাজি হয়ে গেল। মা, আমি তোমাকে বলতে পেরেছি, এখন বাবাকে কিভাবে বলবো? বাবা কি রাজি হবে? এটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমি তোর বাবাকে রাজি করিয়ে দেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন দেখো কিভাবে কি করবা না করবা। ঠিক আছে, দেখতেছি আমি। প্রায় 1-2 মাস কেটে গেল। 2 মাসের মধ্যে তে প্রাইভেট পড়িয়ে নিজের খরচটা নিজে চালিয়ে ফেলতে পারতো। আর তের জন্য অনেক ফ্যামিলি থেকে সম্বন্ধ এনেছে ঘটক এই 2 মাসের মধ্যে, কিন্তু তের বাবার পছন্দ হয়নি। সে চেয়েছে তার মেয়ে যেন একটু সুখে থাকে, একটু ভালো থাকে, এর জন্য যাচাই বাছাই করে বিয়ে দেওয়ার জন্য। একটা ঘর তার পছন্দ হয়েছে, এর জন্য সে সেটাই রাজি হয়ে গিয়েছে। এভরিওয়ান, আজকের পার্ট এতটুকুই। আর পরবর্তী পার্ট চাইতে তোমরা বেশি বেশি কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে আসলেই তোমাদের স্টোরিটা ভালো লেগেছে এবং তোমরা পার্টগুলো চাও। প্লাস লাইক এবং শেয়ার করে দিও, যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও ছেড়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।